এই 7 দিনের মধ্যে সমস্ত খবর এনে আমি তোমার সামনে হাজির করবই। নাও এবারে বলো, আবার কি বলবো? চিনি কম দুধ বেশি, একবার বলো তুফান, আমি তোমায় ভালোবাসি। হায় ভগবান! কি বুঝলে সঞ্জয়? খেলা জমে উঠেছে স্যার। ওই গঙ্গা বলে মেয়েটা, ওর নাম মল্লিকা, গঙ্গা নয়। সঞ্জয়, সঞ্জয়, ও তাহলে ওই সনাতনের ছেলে সাগরকে বিয়ে করেছে, কিন্তু কিন্তু একটা মাতালকে কেন? গঙ্গা এই না ছড়ি, আপনার ওই কলেজের বোন মল্লিকা। তবে স্যার, রহস্যের ধোঁয়াটা কিন্তু ওই চৌধুরী বাড়ির ভিতরেই ঘুরপাক খাচ্ছে স্যার। তাই তো দেখছি। জাল ফেলতে হবে সঞ্জয়, জাল ফেলতে হবে। সঞ্জয়, জাল ফেলতে হবে, মাছ ধরার জাল। আর সেই জালে কোনো ছোটখাটো মাছ উঠবে না, উঠবে রাঘব বোয়াল। খেলার জন্য প্রস্তুত হও সঞ্জয়, অনেক বড় খেলা খেলতে হবে। আর শুধু খেলতে নয়, সেই খেলাতে জিততে হবে। তাই তো স্যার। রাইট ইউ আর। অনেক অনেক খেলা খেলেছে এই জীবন আমার সাথে, তাই আজ আমি নতুন খেলা খেলবো, জুয়া। জুয়া জানি না জীবন জুয়ে আমি জিতবো কিনা, আমি জানি না। বাবা? কে? ও মা, মা এসো মা, এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম মা। কিন্তু বাবা, আপনি আমাকে এইভাবে এখানে গোপনে ডেকে পাঠিয়েছেন কেন? আমি তো জানি ওরা তোমাকে আমার ঘরে আসতে দেবে না, তাই তো তোমাকে লুকিয়ে আসতে বলেছিলাম মা। মা, তোমার সঙ্গে আমার খুব দরকার আছে। আমার সাথে কি এমন দরকার আছে বাবা? আছে মা, আছে। মাঝে মধ্যে মনে হয় ওদের বাধার প্রাচীর অগ্রাহ্য করে আমি তোমার কাছে ছুটে যাই, কিন্তু পারি না মা, পারি না। বড় ভয় হয় ওরা যদি আবার আমাকে চাবুক মারে। এই দেখো না, পিঠে চাবুকের দাগ এখনো মিলিয়ে যায়নি, এই দেখো। ওই যোগেশ্বর এত বড় শয়তান বাবা? শয়তান বলে শয়তান? ওই যজ্ঞেশ্বরের বুকে দয়া মায়া বলে কিচ্ছু নেই। ওই তো আমার ছেলেকে মদ খাইয়ে একেবারে বেহেট মাতাল করে রেখেছে। যাকে মা শোনো, যার জন্য তোমাকে আমি ডেকে পাঠিয়েছি, এইটা তুমি রেখে দাও মা। এটা কি বাবা? উইল, আসল উইল। এই উইল আমি জীবনে হাতছাড়া করিনি, আর এই উইলের কথা ওরা জানলেও ওদের হাতে আমি কখনো এই উইল তুলে দিইনি। আজ এই উইল আমি তোমার হাতে তুলে দিলাম মা, এটা তুমি যত্ন করে রেখে দিও, কেমন? কিন্তু বাবা, মাত্রই কয়েকটা দিনে আলাপে আপনি আমাকে এতটা বিশ্বাস করে যে দায়িত্ব আপনি আমার হাতে তুলে দিচ্ছেন, আমি কি তা সামলাতে পারবো? পারবে, তুমি নিশ্চয়ই পারবে। তোমার মধ্যেই তো আমি সংসারের আশার আলো দেখতে পেয়েছি মা, যে আলোতে আমার সংসারের সমস্ত অন্ধকার কেটে যাবে, এই বিশ্বাস আমার মজ্জাগত। কিন্তু বাবা, জানো মা, তোমাকে প্রথম দেখে আমার অতীত দিনের স্মৃতি মনে পড়ে গেল। অনেক দিনের আগের ঘটনা হলেও ঝাপসা কিছু মনে পড়ছে। যেদিন সাবিত্রী আমাকে ঠকিয়ে আমার সংসারের সমস্ত দায়িত্ব একটু করে নিজের হাতে নিয়ে নিচ্ছিল, সেদিন আমি বড় চিন্তায় পড়ে গেলাম রে মা। তাই তো তাড়াতাড়ি সাগরের সংসার করে ওকে সুপথে ফেরাবার জন্যে ওর আমি বিয়ে ঠিক করলাম। কিন্তু সেদিন সাগর শুধু আমাকে ভুল বুঝেছিল মা। সেদিন কিন্তু সাগর বেহেট মাতাল ছিল না, কিন্তু বিধির বিধান খণ্ডানো যে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় রে মা। জানো মা, অবিকল তোমার মতন দেখতে একটি মেয়ের সাথে আমি ওর বিয়ে ঠিক করলাম। বাবা, হলো না মা, হলো না। বিয়ের কিছুদিন আগেই ওই মেয়েটির মৃত্যু সংবাদ আমার কানে এলো। ওই মেয়েটি নাকি নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু বাবা, যার বিয়ে ঠিক হয়ে যায় সে আত্মহত্যা কেন করবে? হয়তো মেয়েটির বাবা জোর করে মেয়েটিকে বিয়ে করতে রাজি করিয়েছিল, হয়তো মেয়েটির অন্য কোনো ভালোবাসা ছিল যেটা সে বলতে পারেনি। অসম্ভব, এ হতে পারে না বাবা। সেদিন ওই মেয়েটি আত্মহত্যা করেনি বাবা। তুমি জানলে কি করে মা? আমি জানলাম মানে বাবা দেখুন, মানে আমি বলতে চাইছি যে আজকালকার দিনে মেয়েরা না এত সস্তা নয় বাবা, তারা যথেষ্ট আধুনিকা। মানে আমি বলছি যে ওই মেয়েটা যদি সত্যি কাউকে ভালোবাসতো তাহলে এই কথা তার বাবাকে বলতো বা তার কোনো বান্ধবীকে বলতো। আমি এইসব সাত পাঁচ ভেবেই আর কি আপনাকে বলছিলাম। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়েছিল মা, আমারও তাই মনে হয়েছিল, কিন্তু পারলাম না।
পারলাম না রে মা, পারলাম না। সাগরকে সংসারী করতে আর সংসারে নতুন বৌমা ঘরে আনতে আমি পারলাম না রে মা। কেন বাবা, আমি তো এসেছি আপনার সেই নতুন বৌমা। তুমি? হ্যাঁ বাবা, মনে করুন না আমি আপনার সেই নতুন বৌমা, যে বাবার ডাককে উপেক্ষা করতে না পেরে তার কাছে ছুটে চলে এসেছে তাকে নরক যন্ত্রণা থেকে মুক্ত করবে বলে। আমি জানতাম দেরি হলো ভগবান একদিন ঠিক মুখ তুলে চাইবেন, আমি জানতাম। মা 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 রে, তোর এই হাত দুটো ধরে বলছি মা, আমার ওই পথ ভোলা ছেলেটাকে তুই ঘরে ফিরিয়ে আনবে মা। ওর চলে যা পা দুটোকে সামলানোর জন্যে ওর হাত দুটোকে তুই শক্ত করে ধর রে মা, শক্ত করে ধর। বল বল মা, কথা দে, কথা দে, তুই চেষ্টা করবি। বল বল, তুই চেষ্টা করবি। হ্যাঁ বাবা, হ্যাঁ, এই তো দেখুন দেখুন, আপনাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আমার চেষ্টার কোনো ত্রুটি আমি রাখবো না বাবা। আপনি শুধু আমি আশীর্বাদ করুন, আমি যেন আমার এই যুদ্ধে জয়ী হতে পারি। পারবে মা, পারবে, তুমি নিশ্চয়ই পারবে। এ কি তুমি এখানে? তোমার শ্বশুরের খাবার আর ওষুধটা নিয়ে এলাম। না বাবা, এই ওষুধ আর খাবে না। কি বলছো মা? ওরা জানতে পারলে আর রক্ষে নেই, চাবুক মারবে। তার পারবে না, আমি যে এসে গেছি, এবার হয়তো ওই চাবুক উল্টে ওদের পিঠেই পড়বে। দাও দাও, ওই ওষুধের শিশিটা তুমি আমাকে দাও, আর ওদের গিয়ে বলবে আমি শিশিটা বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছি। কিন্তু ওরা যদি তোমার উপর অত্যাচার করে? আমি নারী, অবলা নই, আমি চাইলে ওই ম্যানেজারের তবলাও বাজাতে পারি। বেশ, তাহলে খাবারটা নাও। এ কি, মাছ নেই, মাংস নেই, ভালো কোনো তরি তরকারি নেই, দুটো পোড়া রুটি আর ডাল, তা আবার এই ধরনের থালা। এই খাবার খেয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে? এই খাবার খেয়েই তো বেঁচে আছি রে মা। না বাবা, আপনি আর এই খাবার খাবেন না। আমি আপনাকে যে খাবার এনে দেবো আপনি সেই খাবার খাবেন, আর ওদের সবাইকে বলে দেবেন বৌমার হাতে ছাড়া আমি কোনো খাবার খাবো না। তুমি বাকি, হ্যাঁ, যার বাড়িতে রয়েছো, যার খাচ্ছো, যার পড়ছো, তাকে এই খাবার দিতে তোমার একটু বিবেকে বাঁধে না? না, ওকে কিছু বলো না মা। কেন বলবো না বাবা, কেন বলবো না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার কথার জবাব দাও। হুকুম হুকুম থাক আর না থাক, তুমি পারো নি লুকিয়ে বাবার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসতে? নিজেরা তো 4 বেলা গান্ডে পিন্ডে গিলছো, আমার ইচ্ছে করছে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে এই বাড়ির বাইরে বার করে দিই। আজকে কি বলছো বৌমা? চুপ, একদম চুপ। তুমি তুমি কিচ্ছু বলবে না। কেন বলবে না? উনি বলবে না তো বলবে কে? উনি এই বাড়ির মালিক, উনি বলবে না, বলবে তোমার মতো একটা চাকরানি। না বৌমা, না, ও এ বাড়ির চাকরানি নয়। আমি আর ও একই মায়ের পেটের ভাই বোন রে মা। আপনি কি বললেন বাবা? হ্যাঁ মা, ওই সাবিত্রী আর ম্যানেজার আমাকে এবারে চাকর বানিয়ে রেখেছে। তাই তো সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমি আর আমার এই দাদা ভাগ্যের দোহাই দিয়ে ওই ঘরে বসে কাঁদি। ভেবেছি, অনেকবার ভেবেছি, শ্বশুর ভক্ত করা হলো না, কোনো সন্তানও নেই, তাই বাকি জীবনটা আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো। কিন্তু শুধুমাত্র আমার এই অসহায় দাদার কথা ভেবে আমি যে যেতেও পারিনি মা, যেতেও পারিনি। মুখ বুঝে এত অত্যাচার সহ্য না করে তুমি প্রতিবাদ করতে পারোনি পিসিমা? করেছি মা, অনেকবার করেছি, কিন্তু কিন্তু ধোপে টেকেনি। ওরা ওরা বলেছে আমি যদি ওদের কথায় উঠবোস না করি তাহলে ওরা আমার এই দাদাকে মেরে ফেলবে। তাই তো বাধ্য হয়ে ওদের সব অন্যায় আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি মা, সহ্য করে নিয়েছি। আর তোমায় সহ্য করতে হবে না পিসিমা।
এবার আমি ওদের কাল মাস পাল্টে দেব। হ্যাঁ বাবা, এবার আমার ওই রঙ্গিনী শাশুড়ি মার ম্যানেজার বুঝবে যে কেমন খাল কেটে কুমির এনেছে। ওরা অনেক নিচে নেমেছে বাবা, অনেক নিচে নামবে। নিচে নামতে নামতে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা জানে না বাবা ওই নিচতলায় কিছু নেই, আছে শুধু অন্ধকার। মৃত্যু ওদের জন্য অপেক্ষা করে আছে। তাই ওদের জীবনের ঘড়ির কাঁটাটা আমি এবার উল্টো পথে চালনা করব। ওই স্বর্গরাজ্যকে অসুরদের হাত থেকে মুক্ত করার জন্য দেবী দুর্গা 10 হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, শুরু করেছিলেন অসুর নিধন যজ্ঞ। এবার আমিও শুরু করলাম আমার যুদ্ধ। মহিষাসুর মর্দিনী ধনুষ দলনী হয়ে ওই অসুরদের বুকে বসাবো আমি কোপ। ওদের শান্তির ঘুম আমি কেড়ে নেব বাবা, শান্তির ঘুম আমি কেড়ে নেব। জয় মা, জয় মা। বোধন নয় রে বাদল, বিসর্জন। আমি বিসর্জনের বাজনা শুনতে পাচ্ছি। বস বস, হ্যাঁ 10 একটা একটা করে মাস কাটছে, আর আমিও ভূমিকম্প হয়ে ওই চৌধুরী বাড়ির মাটিতে ফাটল ধরাচ্ছি। আমি কিন্তু তোমার প্ল্যানিং কিছুই বুঝতে পারছি না বস। আমার বা হাত যা করে আমার ডান হাত জানতে পারে না রে বাদল। আর তুই তো সামান্য একটা অজুহাত, তুই আমার প্ল্যানিং বুঝবি কি করে? বাদল না বুঝলেও আমি কিন্তু তোমার প্ল্যানিং অনেকটাই বুঝতে পেরে গেছি চোখেশ্বর। তবে দেখো, যেই আগুন নিয়ে তুমি খেলা শুরু করেছো, ওই আগুন নিয়ে খেলতে গিয়ে তোমার নিজেরই যেন হাত না পুড়ে যায়। আমি যজ্ঞেশ্বর, অবশ্য ঈশ্বর যোগে। আমি নাচি না ঝুলি, আমি নাচাই, আমি কাঁদি না কাদাই, আর আমি পড়ি না পড়াই। 7 মণ তেল তো পুড়িয়ে ফেললে, এখনো পর্যন্ত রাধাই নাচলো না। তোমার লক্ষ্যের ইচ্ছা যে লোভীর প্রাসাদ বানানোর স্বপ্ন দেখতে দেখতে বুড়ো না হয়ে যাও। বস হবে তাই করে, আর আমরা যখন বসের ছায়া সঙ্গী আমরা ঠকবো না, কি বলো বস? পাবি পাবি, তোরাও ভাগ পাবি রে বাদল। আর ঠকবে ওই মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী মানে মানে সাগরের সৎমা? ওই মহিলার তো ঠকাই উচিত। যে তার নিজের স্বামী সন্তানকে ঠকাতে পারে, তার পাপের ফল যে তাকে ভোগ করতেই হবে। নিজের লোককে অবিশ্বাস করে বসকে বিশ্বাস করে বড় বাঁশটা উনি নিজে। এই বাদল, বিশ্বাসের যোগ্য মর্যাদায় যজ্ঞেশ্বর দেয়। এই হেয়ালি না করে তুমি তোমার আসল প্ল্যানিংটা বলো তো। অবশ্য যদি আমাদেরকে বিশ্বাস করো। করি করি জুলি, করি। অবিশ্বাসের কাজেও মাঝে মাঝে বিশ্বাস করতে হয় জুলি। তাহলে প্ল্যানিং শোনো। ওই সনাতন বাবু তার সমস্ত প্রপার্টির কাগজপত্র সাগরের স্ত্রীর নামে লিখে দিয়েছেন, আর এও লিখে দিয়েছেন ওই পাপড়ির বিয়ে তাকে দায়িত্ব নিয়ে দিতে হবে, আর সাবিত্রী দেবীকেও দেখতে হবে আজীবন। আর সে চাইলে 1 বছর পর সেই সম্পত্তি অন্য কারোর নামে লিখে দিতে পারে। তার মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, তাহলে তুমি কি পেলে বস? আমি বুঝে গেছি। ওই সাবিত্রী দেবী সাগরকে দেখতে পারে না, তাই তিনি সমস্ত সম্পত্তি যাতে তার নিজের মেয়ে পাপড়ির নামে হয় সেই চেষ্টাতেই তো আছেন। তাই তো সাগরের বিয়ে দিয়ে ওই গঙ্গা নামক মেয়েটাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করছেন। আর বিয়ের 1 বছর পর সমস্ত সম্পত্তি গঙ্গা পাপড়ির নামে লিখে দিয়ে 1 কোটি টাকা বুঝে নিয়ে বাড়ি ছাড়বে। কি তাই তো? এই পর্যন্ত তো ঠিকই আছে, কিন্তু তারপরে মানে ওই সম্পত্তি অন্য কারোর নামে লেখার জায়গায় একখানা বাধা আছে। গঙ্গা সমস্ত সম্পত্তি ওই পাবলিক নামে লিখে দেবে, এখানে বাধা কোথায়? এটাই তো আসল খেলা। ওই সমস্ত সম্পত্তি পাপড়ির পরিবর্তে তুমি তোমার নামে করে নেবে, তাই না যজ্ঞেশ্বর? ঈশ্বর যোগে। আর তারপর ওই সম্পত্তির একমাত্র মালিক হয়ে বস চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষকে মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ, মেরে দেবো। আমি যজ্ঞেশ্বর হোম যজ্ঞ বিশ্বাসী।
তো ঈশ্বর পদে আমি জগা গুন্ডা, যার নামে 20খানা মার্ডার কেস আছে, স্মাগলিং এর কেসও আছে। এই চুরি খুব ভালো করেই জানে আমি একবার কলকাতায় থাকাকালীন পুলিশের হাত থেকে পালাতে পালাতে এই চুলির ঘরে ঢুকে পড়েছিলাম। ওই বস্তিতেই থাকতো নিজের মা বাবাকে হারিয়ে। তারপর প্রথমে চোখাচোখি, তারপর প্রেম, তারপর আমাকে পুলিশের হাত থেকে বাঁচানো। কি মনে আছে জুলি? সব মনে আছে। আর সেই দিনের কথাগুলো মনে রেখেছো বলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই ভালোবাসার পাল্লায় পড়ে আজও আমি তোমার সাথে সঙ্গ দিয়ে চলেছি যজ্ঞেশ্বর। কিন্তু বস, গঙ্গা তোমার নামে সম্পত্তি লিখে দেবে তো? দেবে, দেবে রে বাদল, দেবে। ওই গঙ্গা পাকা খেলোয়াড়, দারুণ খেলছে। জানিস তো, আমি না ওই গঙ্গার প্রেমে পড়ে যাচ্ছি। ভাবছি ভবিষ্যতে ওই গঙ্গাকে নিয়েই সংসার বাঁধবো। হ্যাঁ, একই ঝুলি, আরে তুমি চমকে গেলে। আরে চমকে গেলে চলবে? আরে আমি তো তোমাকেই চাই। হ্যাঁ, তো বলে বাইরে একটা সংসার বাঁধবো না? আরে আমিও তো সাগর বাবুর মতো ভাগ্য চাই। ঘরে একটা, বাইরে একটা। তোমার কি মনে হয় হ্যাঁ, এতগুলো দিন হয়ে গেল তবুও সাগরের গঙ্গার প্রতি এতটুকুও মন গলেনি? বলেছে চুলি বলেছে। তবে সাগর বাবু যে বড্ড এক গোয়ে বেঁকা, বেঁকেই আছে। এই তো গতকালই আমার চোখে পড়লো। কি চোখে পড়লো বস? প্রেম, সে এক অদ্ভুত প্রেম রে বাদল। সাগর আর গঙ্গা বাড়ির ছাদে একেবারে মুখোমুখি। ঈশো আলো, ঈশো হে, তোমায় সুস্বাগতম। ঈশো আলো, ঈশো হে, তোমায় সুস্বাগতম। তুমি যে সত্যম, তুমি যে শিবম, তুমি যে সুন্দরম, তোমায় সুস্বাগতম। ঈশো আলো, ঈশো হে, তোমায় সুস্বাগতম। তোমায় সুস্বাগতম, তোমায় সুস্বাগতম। বাহ, অপূর্ব। আপনার ভালো লেগেছে? কেন ভালো লাগবে না? ভালো মন্দের বিচার শক্তি এখনো কিন্তু আমার লোপ পেয়ে যায়নি। যাক, শুনে খুশি হলাম। তা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, অবশ্য আপনি যদি উত্তর দেন। সম্ভব বলে নিশ্চয়ই উত্তর দেবো। আগে প্রশ্নটা শুনি। আপনার চোখে একটা বাড়ি কি? মানে আপনি ঘর বাড়িকে কেমন চোখে দেখেন? কঠিন প্রশ্ন। না, তবে প্রশ্ন যখন আপনি করেছেন উত্তর তোমাকে দিতেই হবে। বাড়ি, তাই তো? বাড়ি, পুকুর মড়াই সবজি বাগান, জংলা ডোরে শাড়ি, তার মানেই তো বাড়ি। তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেবা উঠোনখানা রোদ্দুরে টান টান। ধান খুঁটে খায় 4টে চড়ুই দোল মঞ্চের পাশে। পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পারি, ঘুমের থেকেই জেগে উঠেছে বাড়ি। বাহ, আপনি কত সুন্দর করে বোঝালেন। আর এই আপনি রোজ না থাক। কেন থাকবে কেন?
বলুন না, মানে আজ আপনার যা যা বলার আছে আপনি সব বলুন। আজ কিন্তু আমি আপনার সব কথা শুনবো। আসলে কি জানেন, অনেক দিন পর এই বাড়িটাকে না সত্যিকারের একটা বাড়ি বলে মনে হচ্ছে। ভোরের এই নির্মল আকাশ, স্নিগ্ধ বাতাস, আর তার সাথে আপনার এই গান কিন্তু আমার মন ছুঁয়ে গেল জানেন। আপনি কত সুন্দর করে কথা বলতে পারেন, তাই তো আমার মাঝে মাঝে মনে হয় আমি আপনার কাছে ছুটে যাই, গিয়ে মনের সব কথা খুলে বলি। কিন্তু আপনি সবসময় আমাকে এড়িয়ে যান। এই দেখেছেন, আবার কিন্তু আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন। দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে বাঁচা যায় না সাগরবাবু। আর আপনার কবিতা শুনে আমি বুঝতে পেরেছি যে আপনার বুকের মধ্যে উকি দিচ্ছে একটা সুন্দর বউ। আপনি কিন্তু ভীষণ ভুল করছেন জানেন। আমার কোনো মুখোশ নেই, আপনি এটা দেখছেন সেটাই আসলে কি জানেন, আমি একটা মানুষের পর্যায়ে পড়ি না, আমি একটা অমানুষ। আর আমাকে অমানুষ বানিয়েছে বাড়ির পরিবেশ, ছোট থেকে বাড়ির শিক্ষা, আর আমার বাবা। থামলেন কেন? বলুন, আপনার বাবার সেদিনের সেই ভুল, তাই তো? কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার বাবা কিন্তু সেদিন নিজের জন্য স্ত্রী আনতে চাননি, আনতে চেয়েছিলেন আপনার জন্য একটা আদর্শ মা। হ্যাঁ সাগরবাবু, আপনার বাবা খুব ভালো করে জানতেন যে উনি নানান কাজে ব্যস্ত থাকেন, আপনাকে সময় দিতে পারবে না। তাই তো আজ উনি মর্মে বুঝতে পারছেন যে সেদিন উনি কতটা ভুল করেছিলেন। না সেদিন আনতে পেরেছিলেন আপনার জন্য একটা মা, আর না আনতে পেরেছিলেন নিজের জন্য একটা আদর্শ স্ত্রী। আপনি একদম ঠিক বলছেন। সত্যি তো, আমি এই বিষয়টা কোনো দিন ভেবে দেখিনি। আমি যেমন সেদিন একজন ভালো মা পাইনি, আমার বাবাও তো একজন আদর্শবান স্ত্রী পান। ঈশ্বর, সারাটা জীবন শুধু এই ভুলটাকে আমি নিজের মনের মধ্যে বয়ে বেরিয়েছি, আর আমার বাবাকে ঘৃণা করেছি, অবহেলা করে আমার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। এই জানেন না, আমার বাবা হয়তো আমাকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ সাগরবাবু, আপনার বাবা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, নিজের পাপের প্রায়শ্চিত্ত করছেন। জান না, একটি বার ওনার মুখোমুখি গিয়ে দাঁড়ান না, ওই মানুষটা যে কত খুশি হবেন আপনি ভাবতে পারছেন না। তাছাড়া ওনার এই বয়সে আপনি তো তার একমাত্র অবলম্বন। সাগরবাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, জান না সাগরবাবু, একটি বার আপনার বাবার সামনে গিয়ে দাঁড়ান না, একটি বার বাবা বলে ডাকুন না। ওই মানুষটা যে কত খুশি হবে আপনি ভাবতে পারছেন না। জান না সাগরবাবু, প্লিজ। বলছেন এই না, মানে আমি ভাবছি যে এতদিন আপনি এই বাড়িতে থেকে শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য চেষ্টা করছেন, অন্য কিছু না? অন্য কিছু শোনার মতো সময় যে আপনার নেই। আপনি তো না চাইতেও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মেনে নিয়েছেন। তাতে দেখুন না, স্বামী থাকতেও একজন স্ত্রীকে এতটা দিন ধরে এভাবে এখানে একা, আপনি এটা কখনো ভেবে দেখেছেন? দেখুন আমি কিন্তু প্রথম দিনে আপনাকে বলেছি, আর আজও সেই একই কথা বলছি। সম্পর্ক তো করেছি, কিন্তু সেটা পালন করতে পারবো না, কোনো অবস্থাতেই নয়, কিছুতেই। তার মানে এই দাঁড়াচ্ছে, আপনি সেদিন বিয়েটাকে একটা খেলা মনে করে শুধু খেলেছিলেন, আর আমাকে হতে হচ্ছিল সেই খেলার পুতুল, তাই তো? ডাকো না সাগর, আরেকটিবার গঙ্গা বলে ডাকো। তোমার মুখে গঙ্গা ডাকটা শোনার জন্যই তো আমি এতটা দিন ধরে অপেক্ষা করে আছি। সাগর, ডাকো না, আরেকটিবার গঙ্গা বলে ডাকো না। তোমার ভেতরে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে সব তুমি আমায় দাও সাগর, আর আমার থেকে ছিনিয়ে দাও সুখ, শান্তি, ভালোবাসা। ডাকো না সাগর, আর একটিবার গঙ্গা বলে ডাকো। স্বামীর প্রতি দেখা স্ত্রীর এই স্বপ্নটাকে পূরণ করো না সাগর, আরেকটিবার ডাকো না গঙ্গা বলে সাগর, আরেকটিবার ডাকো না সাগর, আরেকটিবার ডাকো না। আমার এই জীবনে ওগো মোর বন্ধু আছে শুধু তোমারই দান, হয়তো কখনো না পাওয়ার বেদনায় হয়েছিল কিছু অভিমান। আমার এই জীবনে ওগো মোর বন্ধু আছে শুধু তোমারই দান, হয়তো কখনো
তা এর থেকে তুমি কি বুঝলে চুলি? বুঝলাম